স্মরণ সভা হিসাবে আমাদের মহিলা শ্বশুর সম্রাট অশোকের ধর্ম বিজয় সভা, এটা আমাদের জানা দরকার আছে। আমরা এই সভায় যারা অংশগ্রহণ করেছেন, যারা এসেছেন, তারা সবাই মোটামুটি উপলব্ধি করেছে যে দুর্গাপূজা আমাদের নয়, আমাদের পূর্বপুরুষ বা অনার্য অসুর অর্থাৎ যাদের উত্তরসূরি আজ আমরা মূল নিবাসী, সেই মূল নিবাসীদের যিনি মহান রাজা ছিলেন আদি যুগে, সেই অসুর মহিষাসুরকে অন্যায়ভাবে নিধন করার পরেই আমাদের দেশের রাজত্ব আর্যদের হাতে চলে যায়। তারা গঠন করে আর্যাবর্ত, তারপরে তারা ওই রাবণকে নিধন করার পর তারা দক্ষিণ ভারত পর্যন্ত জয় করে, এবং তখনও কিন্তু এই বাংলা, আসাম এগুলা কিন্তু ওদের আন্ডারে ছিল না। ওই রামায়ণের যুগে পরবর্তীকালে উত্তর ভারতের নরকাসুরকে নিধন করার পর তারা সারা ভারতবর্ষ জয় করেছে। এই সারা ভারতবর্ষ জয়ের ঘটনাই হলো মহাভারত। তো আজকে সেই দুর্গা মহিষাসুরকে নিধন করছে বুকে পা দিয়ে চুলবিদ্ধ করে, সেরকম মূর্তি করে আজকে উৎসব করছে। আর সেই উৎসব আমরা মেরে দিচ্ছি। আমরা কতখানি বেকুব, কতখানি বোকা, নির্বোধ হয়ে গেছি। আর এই উৎসব আমরা যতদিন আমরা ওদের সাথে আনন্দ করব, ততদিন ওরা বুঝবে যে ওরা এখনো ওদের চেতনা জাগ্রত হয়নি, এদেরকে এখন আমরা জ্বলন করে রাখতে পারবো। এটা কিন্তু তার টেস্টিং। যেমন ভাবে যখন শ্রাদ্ধ করতে যায় ব্রাহ্মণরা কারো বাড়িতে, সেই সময় একটা অনুষ্ঠান করে তার প্রথমেই সেটা হচ্ছে তাকে সমস্ত পোশাক খুলিয়ে তার পরনে একটা ফোঁকা মাত্র দেয়, একটা সাদা কাপড়, শুধু যৌনাঙ্গটা শুধু ঢাকানো যায় এরকম একটা বস্ত্র, আর দই আর হলুদ মাখিয়ে ওকে ঘটানো হয়। তাহলে এটা হচ্ছে টেস্টিং যে ও আমার কতখানি বশবর্তী হচ্ছে। সেটা মা বোনদের কাছে যেখানে সমস্ত কি সম্ভ্রম রক্ষা করা দরকার, সেই মা বোনদের বাড়িতে ওরা সামনে থাকা সত্ত্বেও কি করে আমার বসে এসে আসছে কিনা। তারপর ওই যারা ব্রাহ্মণ বৈষ্ণবরা থাকে, প্রথম যখন তারাকে মানে গড়িয়ে দেয়, সেটা কিন্তু বৈষ্ণবরা পায়ে করে ঠেলে দেয়। তারপর সে এদিক থেকে ওইদিকে যায়, ওদিক থেকে এগিয়ে আসে। আর গোটা গায়ে যদি দই মাখিয়ে দেয়, তাহলে সেই যত বড় রাগী লোক হোক, সে অন্তত 3 ঘন্টা সে যা বলবে তাই শুনবে। এইভাবে এটি কিন্তু টেস্টিং করে। তো আজকেও আমাদের যে মহান রাজা মহিষাসুর এবং রাবণ, তাকে যে তারা কুসুর তাই রাবণের কুসুর করতে গেলে রাবণ করছে, মহিষাসুরকে নিধন করছে, সেই মূর্তি করছে, আর সেই উৎসবে আমরা সামিল হচ্ছি, এটা ভাবতে কত অবাক লাগে। তো যাই হোক, আজকে এই স্মরণ সভায় আশা করি সবাই উপলব্ধি করেছেন যে দুর্গোৎসব আমাদের নয়, ব্রাহ্মণ্যবাদের দ্বারা আমাদেরকে সকলকেই শোষণ করে চলেছে, দলন করে চলেছে। তার থেকে আমাদের মুক্ত হওয়া দরকার আছে, এই প্রতিজ্ঞা আছে নেওয়া দরকার আছে। আর আমরা তো বিভিন্ন জায়গায় আমরা শুরু করেছিলাম, ওই ভাই তো বললেন যে 2011-তে আমরা শুরু করেছিলাম। তো সেই সময়ে আমার পরিচয় সূত্রে স্বপন বিশ্বাস ছিলেন দিল্লি থেকে। দিল্লিতে উনি যখন ফিরে গেলেন, তখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছেলেদেরকেও বলেছিলেন, তখন সেটা শুনে অভিভূত হয়ে তারাও শুরু করেছিলেন। তারপরে মালদাতে চরণ মিশ্রা আমাকে বললো যে কেমনভাবে করবো, কেমন মূর্তি হবে, তার ভাবমূর্তি কেমন হবে। আমি সব কিছু ফোনে বললাম, চিঠিও লিখেছিলাম। এই করে আস্তে আস্তে তারা প্রসাদ লাভ করেছে। আজকে আপনারা করছেন। আমরা যখন করি তখন কিন্তু আমরা জানিনি যে কে আমাকে সাথী, আমার সঙ্গী হবে। আমাকে তখন জীবনের ঝুঁকি নিয়ে সত্যি আমরা লিখেও ছিলাম। আমি
সেটা 1997 সালে লিখেছিলাম আমার লয়া সরোজ পত্রিকাতে প্রথম। তারপরে ওই যে পরিমল হেমব্রম বলছে উনি আমাদের গ্রাহক ছিলেন, তো যাই হোক পরে পশ্চিমবঙ্গ পত্রিকাতেও প্রকাশ করেছেন। তো এই সেই সময় যে কলকাতার বুকেও যে আপনারা এই হুজুরকার স্মরণে সামিল হবেন, এটা আমার খুবই ভালো লাগছে। আজকে আমরা সবাই আমাদের মূল্যবাসীদের মধ্যে অনেক নেতৃত্ব গড়ে উঠেছে, আপনারা বুঝেছেন। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমাদের মনে হচ্ছে সেই সময় যে কনসেপ্টটা, যে এই সময় অভিজিৎ বাইরের সম্মান প্রথম ওই 2010 সালে যে ম্যাগাজিনটা বার হলো, তাদের আমার কাছে গিয়ে তো বললো যে দাদা দুর্গোৎসবের বিরোধিতা করবো। আমি বললাম দেখো এই সারা পশ্চিমবাংলা মেতে আছে, এই সময় দুর্গোৎসবের বিরোধিতা করা যাবে না। ওনারা অন্য কথা ভেবেছিল যে দুর্গার প্রতিমা করে সেখানে আমরা ঝাঁটা মারার ব্যবস্থা করবো, সেটা করা যাবে না। ওদের এমনভাবে করতে হবে যে যেটা করলে ওদের গায়ে লাগবে, ওদের সেন্টিমেন্টে লাগবে, ওদের বিবেকে লাগবে, এই ধরনের কিছু করতে হবে। তখন সেখানে আমরা যে যিনি আমাদের শহীদ হয়েছেন তার আমরা স্মরণ সভা করব। আমরা দিকে দিকে যদি আমরা তার শহীদ স্মরণ পালন করি, আর ওরা যদি সেই ব্যক্তিকে তার বুকে পা দিয়ে সুরবিদ্ধ করে হত্যা করে, আপনা আপনি তার বিবেকে লাগবে। আজকে ধরুন এই 2011 থেকে শুরু হওয়ার পর এবছর দেখবেন অনেক দুর্গা প্রতিমায় মহিষাসুরকে দূরে রেখেছে, পায়ের তলে রাখেনি, এই যে তারা ভাবতে শুরু করেছে যে ওকে পায়ের তলে রাখা যাবে না, এটা তার প্রতিক্রিয়া। তো এই যে এইটার জন্য আমি ভাবছিলাম যে আমরা যদি কিছু বানি বা আমাদের এই যে অনেক সোশ্যাল মিডিয়া আছে, এগুলো যদি আমরা কিছু কথা ফেসবুকে ছেড়ে দিই তাহলে অন্তত আরও কিছু প্রতিক্রিয়া হবে। আমি ভাবছিলাম 1 নম্বরে ভাবছি দশপূজা দেবী দুর্গার আরাধনার অর্থ ধর্মান্ধতা ও কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা। প্রগতিশীল উন্নত বিশ্ব মানব সভ্যতার মুখে এই বড় লজ্জাকর ঘটনা। এতে প্রমাণিত হয় যে বাঙালিরা কেবল চাকরি করে জীবন জীবিকা নির্বাহের জন্য, লেখাপড়া করে শিক্ষিত হয়েছে বিবেক, মনুষ্যত্ব, সমাজ, সামাজিকতা, ভ্রাতৃত্ব, জাতীয় সংহতি এবং বিজ্ঞান ও যুক্তি বিকাশের জন্য নয়। এটা যদি আমরা দেখি একটা ওদের আঘাত লাগবে। 2 নম্বর লিখছি ভারতের আদি যুগের মহারাজা ঘোড়াসুর তথা হুজুরকা মহিষাসুরের বুকে পা দিয়ে সুরবিদ্ধ পূর্বক নিধনরত অবস্থার মূর্তি করে উৎসব করার অর্থ মানবতা, জাতীয়তার বিরোধিতা করা এবং ভারতের ইতিহাস ও মূল্যবাসীদেরকে চরম অপমান করা। এটা কি উচিত কোনো শিক্ষিত সভ্য সমাজ করতে পারে? প্রশ্ন। 3 নম্বর দুর্গা দেবীর মূর্তির পূর্ণতার জন্য পতিতালয়ের মৃত্তিকা ও পূজার জন্য মদ বা সুরার অতি আবশ্যক। তাহলে দেশে পতিতালয় ও মদ ফাটিয়ে টিকে রাখতে হবে। এটা কি নারী সমাজের উন্নয়ন ও সমাজ উন্নয়ন করার পরিচয় দেয়? প্রশ্ন। আচ্ছা 4 নম্বরে প্রাচীন যুগে আর্য অনার্যের যুদ্ধে স্বদেশী অনার্য অসুর সম্রাট ঘোড়াসুর তথা হুজুরকা মহিষাসুরকে পরাজিত করে বিদেশি আর্য দেবতারা সর্বপ্রথম উত্তর ভারতের বুকে আর্যাবর্ত নামে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীকালে ত্রিভুবন বিজয়ী রাবণকে বধ করে দক্ষিণ ভারত পর্যন্ত এবং মহাভারতের যুগে আসামের নরকাসুর নিধন করে সারা ভারতে আর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। তাই শারদীয় উৎসবের সময় মহিষাসুর নিধনের সাথে সাথে রাবণের কুশপুত্তলিকা দাহন করা হয়। তাই প্রমাণিত হয় এই দুর্গোৎসব এক বিদেশি আর্য সাম্রাজ্যবাদী উৎসব, যা কিনা স্বাধীন গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও জাতীয়তা বিরোধী এবং মানবতা বিরোধী। এটা কি ঘৃণ্য ও বর্জনীয় নয়? 5 নম্বর দুর্গোৎসবে ভারতের মূল্যবাসীদের মহারাজা মহিষাসুরকে পদতলে রেখে যেমন নিধন করা হচ্ছে, তেমনি মহাজ্ঞানী রাবণ মহান সম্রাট রাবণের কুশপুত্তলিকা দাহন করা হচ্ছে। এতে প্রমাণিত হয় বর্ণবাদীরা এখনও গণতন্ত্রকে তোয়াক্কা না করে 85% মূল্যবাসীকে পদতলে রেখে দলন করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক স্বাধীন দেশেও
তারা সমানাধিকার দিতে চায় না, যে কারণে বর্ণবাদীরা ঘৃণ্য ও বিশ্ববাসীর কাছে নিন্দিত। এমনি করে যদি আমরা ফেসবুকে কিছু কথা ছাড়তে পারি তাদের গায়ে লাগবে। আচ্ছা, ওই সময়ে আমি একটা কবিতা লিখেছিলাম, ওই আমার লয়াল সুরজ বলে একটা পত্রিকা ছিল, সেই কবিতাটা একটা পাঠ করবো, অন্য কিছু না, আর তবে বলে আমি শেষ করবো। কবিতার নাম ছিল ভূমিপুত্রের ডাক। আমি মহাকাল, মহারুদ্র, মহাসুর, মহিষাসুরের যুদ্ধজয়ী স্বদেশ প্রেমীর উত্তপ্ত রক্ত শরীরে আমার। তাই পৃথিবীর দূরবীন অনুবীক্ষণ ভাবিবীক্ষণে সাম্রাজ্যবাদী বিধ্বংসী স্বার্থপরতার কত শত ধারায় দলনে নিষ্পেষণে কত শত কোটি ভূমিপুত্রের নীরব সকরুণ দৃশ্য ভেসে আসছে আজও। সেই আদিম সত্য যুগের চাই চম্পার পুরম দেশে ছিল না ভেদ, ছিল না দেশ। বনফুলে ফুলে ভেসে উঠত শান্তিময় সুমরের সুমধুর সুর। সমাজবাদ আর সংস্কৃতির উৎকর্ষে বিজ্ঞান বেদিক করে সভ্যতা ছিল সূর্যই। ক্রমে আলোকে গুহা গিরিপথ বেয়ে কীট পতঙ্গ সম গর্ব রাজ্য ছিল সভ্যতার স্বাদ। ঠাঁই বেয়ে সভ্য সমাজ সংস্কৃতির অনুভূতিতে কীট মনে জাগল সাম্রাজ্যবাদী লোক। বেঁধে গেল যুদ্ধ, শান্তির হরজপিয়ায় লাগলো আগুন। স্বদেশি বিদেশি, দেশ রক্ষী দেশ জয়ী, নীতি দুর্নীতি সভ্য বর্বর হর নরে সত্য সনাতনের ক্ষমতা লাভে দীর্ঘ যুদ্ধে সুসভ্য হর দানবের হাতে বিদেশি আর্য দেবতা হল পরাজ। নদী শিকার অঙ্গীকারে চাইল ক্ষমা, চাইল ঠাঁই। দলশ্রেষ্ঠা কন্যা দানে সত্যগুরু দানব শ্রেষ্ঠ মহাহর মহেশ্বরের কাছে নিল সমাজ ধর্মের দীক্ষা, পেল আত্মীয়তার ভিক্ষা। কিন্তু আবার সমাজবাদের উদারতায় শয়তানি সুযোগে অত্যাচার কন্যা পারাঙ্গনা নাগিনা যুগে বীর শ্রেষ্ঠ দেশেন্দ্র পুরুষ মহিষাসুরের বুকে প্রেমের ছলে আনি দুশ্মনী খবর। অসুর রাজের অন্যায় নিগন মুহূর্তে দানব যুগে হয়ে দৈব আক্রমণ। নেতার যুদ্ধ নির্দেশের অপেক্ষায় থাকা স্বদেশী সেনাসদ নীতিহীন যুদ্ধে ফেল মার। দ্রাবিড় সভ্যতার সাজানো শিল্পকলাময় সেই হরজপিয়া হলো মহাপ্রধান হরপ্পা। আত্মরক্ষার তাগিদে সিন্ধু পাহাড় ছেড়ে কেউ বা পূর্বের কাছাড় ঝাড়খণ্ডের বনে, কেউ আবার দাক্ষিণাত্যের ভূমি বাঁচালো মান। যারা হলো বন্দী তাদের বানালো দাস। বিদেশিদের কবলে আর্যাবর্ত ঘোষণা থেকেই ভারতের দলন হলো শুরু। তারপর সাম্রাজ্য বিস্তারের রামায়ণ গল্পে বর্ব রাজ আর্য দেবতা আদির পিতা মহেশ্বরের মুখে তুলে দেয় মারণের বিষ। নারদ পবন বিশ্বসঙ্গের আর্য পক্ষ পুত্র উৎপত্তি তারে তারে ব্রহ্মার ঋগের দেশে সেই দেবী পার্বতীর গুপ্তচর চামুণ্ডা সেজে বিবেকে অনার্য সমাজে নিল মাতৃমর্যাদার সুযোগ। সত্য শৈব সুগ্রীব বিভীষণে বৈষ্ণবী দীক্ষায় স্বদেশী বন হর সেনা গঠনে বালি রাবণ নিধনে রঘুপতির আর্য সাম্রায়ণের সফলতাই হল রামায়ণ। তৃতীয় পর্বের অভিযানে ভূমিপুত্র কৃষ্ণে পুরো পেলেন উপগ্রহ করে। উত্তর পূর্ব ভারতের নরকাসুর নিধনের পর কুরুক্ষেত্র জয়ে ব্রাহ্মণ্য ধর্মের একছত্র ভারত বিজয়ী হল মহাভারত। কবিতাটা সেকেন্ড পেজে বলছি। এই ভূমিপুত্র দলিত ভারতবাসী মঙ্গল প্রয়াসে ধর্মগ্রন্থ জ্ঞানে সেই কপট আর্য বিদেশিদের জয়গানে ভরা স্বদেশ স্বজাতির পরাজয়ের গ্লানিময় কাব্য স্মরণে প্রভু কি তবু মঙ্গল হতে পারে? স্বজাতি নিধন যুগের সেই কাল নাইয়েরা বারাঙ্গনা নারীর বিজয়া উৎসবে ঘাতকের পরে স্ফূর্তি করো তোমরা এতই চেতনাহীন। আজও এই দেশে সেই বিদেশিরা সব স্বদেশীর বেশে জাত মর্যাদা নিয়ে হয়ে আছে অধীশ্বর। ব্রাহ্মণ্যবাদের গাথা কোল দিয়ে চুষে খায় অবিরল। যাদের দেশ, যাদের মাটি, যারা 90 এখনো আসি, তাদের ওরা করেছে দাস, রেখেছে দলিত করে, মেরেছে ছুরি, নিয়েছে রাজ, কেড়েছে ধর্ম সংস্কৃতি। শুধু স্বপ্ন আর বড় বলে না যায় পুতুল করে স্বদেশের বুকে বিজাতির হাতে এত অপমান, তবু নীরবে নিষ্পন্দে সহিত তোমরা হয়েছে কি সবে মিটের সমান। ওই দেখো ওই 1000 বছরের পাহাড় কেটে বাবা সাহেব করেছে পথ, মার্কস ম্যান্ডেলা কেড়েছে স্বরাজ। ভারতেই কেন পিছনে হবে আজ? শূদ্র আদিবাসী বৌদ্ধ জৈন শিখ মুসলিম সত্যে
পূজারী সবে, ধর হাতে হাত জাগাও সমাজ, সংগ্রামে হও সবে আহুতি, ভেঙে ফেলো পড়ে গেল হিন্দু আনির মিথ্যা বেদাদি, ভয় নাই হবে জয় নিশ্চিত, সত্য যুগের সেই সূর্য রয়েছে মাথার করে, ভারতের বুকে যাও বয়ে আলো সত্য স্বরাজ করে। এই কবিতা আমি সেই সময় আমি লিখেছিলাম 97 সালে। আমার ইয়েতে ঢিল ছোড়ার পর যে কি রিয়েকশন আসছে দেখি, তো রিয়েকশন আসেনি, বরঞ্চ প্রশংসা এসেছে। আমি যখন প্রথম লিখি 97 সালে, তখন রায়ভরণ দাস খড়গপুরে উনি একটা আমাকে চিঠি লিখেছিলেন যে আপনার লেখা দেখে বুঝতে পারছি ভবিষ্যতে কোনোদিন বৈকুণ্ঠদের রাজ আসবে। তারপরে আমাকে না জানিয়ে উনি দক্ষিণ ভারত উত্তর ভারত বেড়াতে গেলেন। ওখানে গিয়ে দেখছি যখন একদিকে রাবণের পূজা হচ্ছে, উত্তর ভারতে মহিষাসুরের পূজা হচ্ছে। ফিরে এসে 6 মাস পরে আবার চিঠি লিখেছিলেন যে আপনি যা লিখেছেন, তখন হয়তো ব্যক্তিগত সাক্ষাৎ পরিচয় হয়নি, সেই হিসাবে আপনি বলে সম্বোধন করেছিলেন উনি, যে যা লিখেছেন সবই মিলে গেছে। আমি আপনাকে না জানিয়ে আমি দক্ষিণ ভারত উত্তর ভারত বেড়াতে গেছিলাম এবং সব কিছু মিলে গেছে। কাজে এই লেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সেই চিঠি এখনো আমার কাছে আছে। তো যাই হোক, আপনাদের সকলের ভালোবাসায় শুভেচ্ছায় এই কাজ আমরা এখন করতে পেরেছি। আপনাদের সহযোগিতায় আমরা সবাইকে আমরা এক সাথে তলে এসেছি, তার জন্য আমরা নিজে গর্বিত। আর ছাতা এক সময় আমাদের রাষ্ট্রীয় নিশান ছিল, তখন পতাকা ছিল না, তখন ছাতাই ছিল আমাদের রাষ্ট্রীয় নিশান। তার জন্য দেখবেন শিবাজিকে বলা হয়েছে ছত্রপতি। এই যে মহা আকাশটা যেমন একটা বিশাল ছাতা, বিশাল আকারের ছাতা, তাই ছাতারাই আমাদের প্রতীক ছিল। যে কারণে আমরা একটু কথা বেড়ে যাই, আমাদের স্বর্ণাঙ্গনের মালভূমের এলাকায় এখনো সেই সিন্ধু সভ্যতার যদি সংস্কৃতির ধারা এখনো ওখানে বিরাজ করছে। 12 মাসে 13 পর্ব এখনো আছে। এখনো আমাদের বৎসর শুরু হয় মাঘের পয়লা থেকে। মাঘের প্রথম দিন হচ্ছে আমাদের বৎসরের শুরু, যেটাকে আমরা আখান যাত্রা বলি। আর শেষ হচ্ছে মকর সংক্রান্তি। 12 মাসে 13 পর্ব আছে, তার মধ্যে ভাদ্র মাসের সংক্রান্তিটা আমরা ছাতা পর্ব, ছাতা উত্তোলন করা হয় যে আমাদের মূল নিবাসীদের স্বাধীন স্বরাজ আমরা প্রতিষ্ঠা করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা ছাতা তুলেছিল আমাদের সেই সময় যারা সেই মেলাতে বা অনুষ্ঠানে যেতে পারেনি, তারা নিজের গ্রামে, নিজের ঘরের দুয়ারে, নিজের জমিতে কিন্তু গাছের ডাল কেটে সেটা সমর্থন জানায়। এখনো আমরা প্রতিটা চাষি এখন সেই ছাতার দিনে প্রতিটা জমিতে তারা সেই গাছের ডাল গাড়ে, নিজের ঘরের দুয়ারে গাছের ডাল গাড়ে। আচ্ছা, আগে ওই তো এমনি কাপড়ের ছাতা ছিল না, বাঁশের ছাতা থাকতো। তো পথ সরার সময় লোক ওই গাছের ডালকে ছাতা বানাতো। রোদের হাত থেকে বাঁচার জন্য গাছের ডাল একটা ভাঙলো, সেটা নিয়ে চলতো। এই চলতে গিয়ে যখন পাতা গেলা মানে নরম হয়ে যেত, তখন একটা জায়গায় ফেলে দিত। তো একটা নির্দিষ্ট সময় আছে, সেটা সবাই ওই জায়গাটাতে শেষ হয়ে যেত। তো ওইটা হওয়ার জন্য ওটাকে তখন একটা করে কোষ হিসাবে কল্পনা করা হতো বা মাইলেজ করা হতো। তো সেই জন্য বিভিন্ন আমাদের ওই সোনাপুরের মালভূমি এলাকায় এখনো অনেক জায়গায় ওটাকে কুশ টিলা বলে। কুশ টিলা, এই যে এখন কুশ টিলারকে কোষ টিলা করে দিয়েছে ব্রিটিশ সরকার। কুশ গড়া, কুশ টাঁড়, অনেক ভাবে নাম, কুশ দিয়ে নাম আছে। ওই ছাতা মানে গাছের ডালকে ছাতা হিসেবে ব্যবহার করে। তো এমনি আমাদের অনেক ওই জিনিসে জানা আছে। এই যে আজকে হরের কথা বলছে, এই যে নদীর ভাইয়েরা বললো হর, এই যে আমরা আগে মানুষ না বলে নিজেকে হর বলতাম। এই নিজেকে হর বলতে আজকে আপনারা ভুলে গেছেন, যে কারণে ভুলে যাওয়ার জন্য চন্ডাল কথাটা মনে করছেন আপনার খারাপ শব্দ, কিন্তু খারাপ শব্দ নয়। একসময় এই যে মনুর যারা আদর্শ অনুসরণকারী, তারা নিজেরা মানুষ বলেছে। যারা একসময় আদমের আদর্শ অনুসরণ করেছিল, তারাকে বলা হয়েছে আদমি। তেমনি এক সময় যাকে আমরা হর বলছি, হর, তার আদর্শ অনুসরণকারী যারা, তারা হয়েছে হর। তারা নিজেকে এই যে হর ছিল
বলেই হট মানে যারা ম্যান বলছে, এই তাদের যে শ্মশান ভূমি হয়ে গেল, সেই জন্য ওই জায়গাটার নাম হয়েছে হরপ্পা। হ্যাঁ, অর্থাৎ হরদের রবা, হরদের শ্মশান ভূমি, হচ্ছে হরদের শ্মশান ভূমি। আর আমি ওই উলুবেড়িয়ায় গেছিলাম, ওদেরকে একটা শব্দের ব্যাখ্যা করতে বললাম, তখন ওনারা তো খুব মানে ইয়া হয়ে গেল, চমকে গেল। এই যে আমরা ইতর কথাটা বলে থাকি, ইতর মানে ছোট লোক ভাবি, তাই না? তো ইতর মানে যে ছোট লোক, এটা তো ছিল না। ইতর শব্দটা সৃষ্টি হলো কি করে? যাকে আজকে ইতর বলছে তাকে দেখেন পাঠ্যপুস্তকে আমরা বলা হয় সমাজের বন্ধু, কামাত্ম ভাগ, লক্ষ্মী মেথর, এগুলো হচ্ছে সমাজের বন্ধু। আর ব্রাহ্মণ্যবাদী সমাজে ওদের কি বলছে নিচুটা। তাহলে এই বিপরীতমুখী কথা চলবে কি করে? আর তাহলে ইতর শব্দটা অর্থ খুঁজতে হবে। এই কথাটা হয়েছে যে হিত হর থেকে কথাটা হয়েছে ইতর, হিত হর। এই হিত হর থেকে কথাটা অপবংশ হয়ে এসেছে ইতর। এই হিত হর গোষ্ঠী যারা সমাজের সবসময় হিতের উদ্দেশ্যে আত্মনিয়োজিত আছে, যারা সবসময় চাষ করছে, একটা উৎপাদন করছে, তারা সমাজের হিত কামনা করছে। এই হিত হর গোষ্ঠী যখন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেল, আজকে হুজুর দুর্গাকে মেরে যখন আপনাকে মানে আমাদের তাড়িয়ে দিল দেশ থেকে, আমাদের রাজনৈতিক হারানোর ফলে আমরা হয়ে গেলাম ছোট লোক, তখন ইতর মানে হয়ে গেল ছোট লোক। কিন্তু ইতর মানে ছোট লোক নয়, ইতর মানে যারা সমাজের যারা হিত কামনা করে তারাই হচ্ছে ইতর। কিছুদিন আগে এই খড়গপুর থেকে গেছিল একজন, ও বললো যে আমরা ওষুধ নিয়ে আমি ইয়ে করবো, একটা গবেষণা করবো। প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, আলোচনায় আমি বললাম যে আপনার বাড়িতে হয়তো একটা কুকুর ঢুকলো, কুকুরে আপনার ঘরে পায়খানা ঢুকলো, তো বাড়ির বউ বলছে যে এই কুকুরটা ঢুকে পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এই যে কিছু সরানোর ব্যবস্থা করো না। তো ঘরে বউ বলছে না আমি পারবো না, মেয়েকে বললো, মেয়ে বলতে পারবো না, ছেলে বলছে না আমি ওসব ছোবো না। তাইলে বলুন, আপনার বাড়িতে যদি হয়, পাড়ার কাউকে ডাকছেন, সেও বলছে না বাবা ওই পায়খানাটাকে সরিয়ে দিবে, তাহলে ওটা রয়ে যাবে? রইবে না। তাহলে আপনি যেই হন, অফিসার হন আর প্রফেসর হন, আপনাকেই ফেলতে হবে, তাই না? তাইলে এই ময়লা পরিষ্কার করার দায়িত্বটা সবচেয়ে কার, যার সবচেয়ে বেশি দায়িত্ব সেই পরিবারের, তাই না? সব থেকে বেশি যার দায়িত্ব সেই ময়লাটা পরিষ্কার করছে। আর আজকের সমাজে যারা ময়লা পরিষ্কার করছে, তাদেরকে সে সমাজে তাদের সবচেয়ে বেশি দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব যারা যেটা অন্য কেউ ছুটছে না, নাক বন্ধ করছে, সেই জিনিসটা যারা পরিষ্কার করছে, তাহলে তারা এক সময় সমাজকে রক্ষা করার বা সমাজের তারা গার্জেন ছিল। তাকে আমরা আজকে সমাজে সব থেকে নিচু জাত করি, যারা আজকে ময়লা পরিষ্কার করে। আমরা কোথায় চলে গেছি, এই ঘটনাটা আজকে আমাদের ভাবা দরকার যে আমরা কোথায় চলে গেছি। ব্রাহ্মণ্যবাদী সংস্কার সংস্কৃতির মধ্যে ঢুকে ওই সংস্কার সংস্কৃতি বর্জন করে আমাদের নিজস্ব সংস্কার সংস্কৃতি আছে। আমাদের এই যে আদি যুগের যে সমাজ, এই সমাজ কথাটার অর্থই হচ্ছে সমাজ। কথাটার অর্থ হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ, দায় দায়িত্ব, সুখ দুঃখ, মান মর্যাদা, সব কিছুরই যেটা ভাগ, সেটাকে এক কথা বলা হচ্ছে অজ। অর্থাৎ আপনার সমান সম্পত্তি থাকবে, টাকা থাকবে, সমান দায়িত্ব থাকবে, সমান আনন্দ করবো, সমান দুঃখ ভোগ করবো, সমান মান থাকবে, সমান মর্যাদা থাকবে, সেটাই হচ্ছে সমাজ। আর যেখানে বৈদিক সমাজে যেখানে বর্ণ বৈষম্যময় গঠন করবো, সেটা তো সমাজ করবো না, সেখানে প্রথমেই তো বৈষম্য, একে অপরকে ঘৃণা করতে শেখায়। তাই দেখবেন আমাদের যারা এখনো ট্রাইবেল কালচারকে যারা ধরে রাখতে পেরেছে, সেই সমাজের গোষ্ঠী অন্তত তিন শ্রেণীর লোক পাওয়া যাবে না। একটা হচ্ছে শোষক কোটিপতি, সবাইকে শোষণ করে আমি একাই কোটিপতি বড়লোক হয়ে গেলাম, এই ধরনের লোক দেখতে পাবেন না। আর কোনো ভিখারি দেখতে পাবেন না সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে, শুধু সাঁওতাল নয়, আর কোনো পতিতা দেখতে পাবেন না এই সমাজে। সবাই একটা সাম্যের ভাব, তো সেই সাম্যের ভাব থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ব্রাহ্মণ্যবাদী কি বিশ্বাস করে, কাজে সকলকে অনুরোধ জানাই
এই সংস্থায় আজকে হুজুর দুর্গার স্মরণে এসে অন্তত আমরা সেই প্রাচীন যুগে যেমন আমরা বিচার তৈরি দেবো, তেমনি প্রাচীন যুগের সংস্কার সংস্কৃতিকে আমরা ফিরিয়ে এনে আমরা যাতে সুস্থ শান্তিময় সমাজ গঠন করতে পারি, সেই লক্ষ্য যেন আমাদের থাকে। আমাদের এই দেশে দেশমাতৃকার মান যাতে আমরা পুনরায় উদ্ধার করতে পারি, সেই প্রতিজ্ঞা আজকে সবাইকে নিতে হবে। এইটুকু অনুরোধ রেখে আমি সকলকে সম্মান জোহার জানিয়ে আমাদের হুজুর দুর্গা মহিষাসুরের প্রতি আমি শ্রদ্ধা, সম্রাট অশোকের প্রতি শ্রদ্ধা, গৌতম বুদ্ধ, হরিচাঁদ ঠাকুর, আমাদের জ্যোতিরাম ফুলে, সাবিত্রী বাই, রবিদাস, যারা এই কাজ করেছেন, আমাদের রামস্বামী পেরিয়ার, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। এই বলে আমি আমার জয় মহিষাসুরের জয়, জয় হুজুর দুর্গা মহিষাসুরের জয়, সম্রাট অশোকের জয়, এই হ্যাঁ আমাদের বাবা সাহেব আম্বেদকরের জয়, যিনি আমাদের বর্তমানে সবাইকে পথ দিয়েছেন, একসাথে আজাদ আহ্বান জানিয়েছেন, যেটা দেখে যেটার থেকে আমরা মূল সূত্রে আমরা একদিকে আসতে পারবো, আমাদের স্বাধিকার আমরাই করতে পারবো। বাবা সাহেব আম্বেদকরই হচ্ছে আমাদের এখন চোখের মণি, সে হচ্ছে আমাদের আইকন, তাকে সামনে রেখেই আমাদের দেশের বুদ্ধ অবশ্যই। সকলে আবার জোহার করা জানিয়েছে। ধন্যবাদ সবাইকে।